টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন টিবিএন স্পেশাল অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে শুধু একটি সাক্ষাৎকার নয়, বরং একজন মানুষের জীবন সংগ্রাম, স্বপ্ন, সাফল্য এবং সাহিত্য প্রেমের এক অনন্য যাত্রার গল্প শোনার দুর্লভ মুহূর্ত। বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়ালের সবুজ শ্যামল জনপদ শ্রীপুর থানার ছোট্ট একটি গ্রাম প্রহ্লাদপুর। সেই মাটির গন্ধ মাখা গ্রাম থেকেই উঠে আসা এক স্বপ্নবাজ তরুণ, যার চোখে ছিল বড় কিছু করার প্রত্যয়, হৃদয়ে ছিল দেশ, মানুষ আর সংস্কৃতির প্রতি ভালোবাসা। কিন্তু জীবনের বাস্তবতা, সংগ্রাম আর সম্ভাবনাকে সঙ্গী করে তিনি যৌবনের প্রারম্ভেই পাড়ি জমিয়েছিলেন হাজার হাজার মাইল দূরের দেশ এই আমেরিকায়। আর সেখানেও নিজের পরিশ্রম, সততা আর মেধার স্বাক্ষর রেখে গড়ে তুলেছেন এক অনন্য পরিচয়। পেশাগত জীবনে কর্পোরেট জগতে একজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যেমন তিনি সফল, হাউজিং, ব্যবসা, কমিউনিটি কার্যক্রম সবখানেই যার সক্রিয় পদচারণা, ঠিক তেমনি তিনি হৃদয়ের গভীরে লালন করে চলেছেন শব্দের প্রতি প্রেম, কবিতার প্রতি ভালোবাসা আর মানুষের গল্পকে নিজের কলমে তুলে ধরার এক অসাধারণ ক্ষমতা। আর এখানেও তিনি সফল। বন্ধুবৎসল, সংগঠক, সংস্কৃতিমনা, সংবেদনশীল একজন মানুষ, যিনি প্রবাসের ব্যস্ত জীবনেও ভুলে যাননি শৈশবের ভাওয়াল, মাটির টান, গ্রামের স্মৃতি কিংবা স্বদেশের মায়া। জীবনের নানা অভিজ্ঞতা, সমাজের অসঙ্গতি, মানুষের হাসি কান্না, ভালোবাসা আর বেদনাকে শব্দের রঙে রাঙিয়ে যিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন পাঠকের প্রিয় একজন গল্পকার, একজন আবুল বাশার। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো তার জীবন সংগ্রাম, প্রবাস, পরিবার, স্বপ্ন, সাহিত্য চর্চা এবং তার প্রথম মলাটবদ্ধ গল্প গ্রন্থ ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরির নানা না বলা গল্প নিয়ে। জনাব আবুল বাশার, টিবিএন স্পেশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। টিবিএন পরিবার সহ আমার যত পাঠক আছে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই প্রকাশক জলদি নাহিদ আশরাফিকে, যারা আপনার বইটি প্রকাশ করেছে এবং পাঠকের হাতে তুলে দিতে পেরেছে। অনেক ধন্যবাদ জানাব আবুল বাশার, আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আপনার নিজের লেখা বই নিয়ে কথা বলবেন। তো প্রথমেই আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো আপনার লেখালেখি নিয়ে, অর্থাৎ আপনার জীবনের কোন বিশেষ মুহূর্তে বা ঘটনাটি আপনাকে প্রথম বুঝিয়েছিল যে আপনার ভেতরে একজন লেখক লুকিয়ে আছে? আসলে আজ থেকে প্রায় 2003-এর দিকে যখন আমরা এখানে বিভিন্ন সোশ্যাল কার্যক্রমগুলো করতাম, তখন এত বড় এবং ব্যাপক আকারে এখানে হতো না। তখন ওই দেখা যেত একটা সোশ্যাল প্রোগ্রামে 200 বা 250 বা 150 এরকম লোক সমাগম হইতো। তখন আমাদের যে রাহাত গাজী ছিল, তার বড় ভাই টিটু গাজী একটা অর্গানাইজেশনের কালচারাল সেক্রেটারি ছিল। তো আমিও ওই অর্গানাইজেশনের একজন সদস্য ছিলাম। তো একটা ম্যাগাজিন করবে, তখন ওই গল্প, কবিতা লেখালেখি নিয়ে তখন এত লোকজন ছিল না। সবাই বলতেছিল যে যেহেতু ম্যাগাজিনে তো গল্প, কবিতা গেলে কিছু দেওয়া দরকার, গল্প লেখার জন্য অনুরোধ করা হলো। তো কেউ আর আগায় আসে না। তখন আমি চিন্তা করলাম যে দেখি কিছু লেখা যায় কিনা। তার থেকেই প্রথম আমার কলম ধরা এবং ছোট্ট একটি 2 পাতার গল্প আমি ওই ম্যাগাজিনে, মানে শুরুতে গল্প দিয়েই আপনি প্রথম লেখালেখি শুরু করেন, জগতে পরে কবিতায় আসেন নাকি? কবিতা, গল্প এগুলো দিয়ে আসেন। তো প্রথম যেদিন নিজের নাম, এটা খুবই স্বাভাবিক, নিজের নাম যখন ছাপা অক্ষরে দেখলেন বা কোনো বইয়ের মলাটে, আপনার বইয়ের মলাটে দেখেছিলেন, সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? সেই মুহূর্তটা আমার কাছে খুবই একটা নতুন উদ্দীপনা এবং আমার ভিতর একটা কম্পনের সৃষ্টি হয়েছিল। আমি যখন আমার লেখা প্রথম বইটা আমার হাতে পেয়েছি, আমি আমার বুকে জড়িয়ে ধরে, আমি যখন প্রথম মেয়ে সন্তান হয়, তাকে যখন হসপিটালে হাত ধরছিলাম আমি, তখন যে অনুভূতিটা হয়েছিল আমার মধ্যে, সেই রকম একই অনুভূতিটা আমার বইটা যখন আমার মলবদ্ধ ভাবে আমার কাছে আসলো, আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা সৃষ্টি। মানে আমার জীবনের হয়তো এই যে 20-25 বছর যাবত আমি যে ছোট ছোট গল্পগুলা লিখেছি, ওই গল্পকে বড়
আকারে একটি মলাটবদ্ধ ভাবে বই আকারে এবং উপরে যে আপনার নাম লেখা ছাপা অক্ষরে লেখা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটি মানে শিহরণকারী একটি ব্যাপার ছিল আপনার কাছে। তো আপনি বইয়ের নাম দিয়েছেন ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি, এবং এখানে আমি দেখছি 6টা গল্প আছে এবং বেশ এক একটি গল্পের আয়তন খুব একটা কম নাই, কোনোটা 34 পাতা আছে, কোনোটা 12 পাতা, কোনোটা 10-12, বা বেশ বড় গল্প, এই গল্পগুচ্ছ যেভাবে করেছেন। তো এই যে ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি এর মূল প্রতিপাদ্য যে গল্প 6টা আছে, ওই গল্পগুলো মূল প্রতিপাদ্যটা কি আছে এখানে? 6টি গল্পের মধ্যে আসলে আমাদের প্রধান গল্প সেটা হলো ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি। এটা হলো পুরা গল্প এবং এটাই সবচেয়ে বড় গল্প। এটা আমি রিসেন্ট লিখেছি, মানে এই গল্প বইটা যখন মলবদ্ধ আকারে প্রকাশিত করব তারপরে আমার লেখা এই গল্পটা আর কি। আর যেটা প্রথম গল্প তরুলতা, ওইটা তার কিছুদিন আগে আমি লিখেছি, কিন্তু পরাজয় যেটা এই গল্পটারই ছোট গল্পটা আমি 2003-তে প্রথম লিখেছিলাম, বা ওইটা ছোট আকারে 2 পেজের ছিল, কিন্তু এইখানে আমি বড় আকারে আরো একটু মডিফাই করে আরো একটু পরিবর্তন মানে কিছু সংযোজন বিয়োজন করে আরো সুন্দর করে গুছায়া লিখেছেন। তো আপনার এই বই তো নিশ্চয়ই আমাদের যে বই মেলা হয় বিশেষ করে 21 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং আমাদের আমেরিকাতেও এখন বই মেলা হচ্ছে, এই আগামী কয়েকদিন পরে একটা হয়ে গেল, গতকালকে শেষ হলো, আর একটা আগামী 22-23 তারিখের দিকে আছে। নিশ্চয়ই এই সমস্ত স্টলগুলোতে এই বই, আপনার বই পাওয়া যাবে, তাই না? তো আপনার এই বই তো এবং আগেই প্রকাশ পেয়েছে যেটা আমি দেখেছি। তো এই বই সম্পর্কে পাঠকদের একটা অনুভূতি আমি জানতে চাই, কারা কেমন কি মন্তব্য করেছে, আপনার পাঠকের কাছ থেকে পাওয়া সেরা প্রশংসা কি আছে বা কোনটি আছে, বা তারা যে প্রশংসা সূচক হোক বা সমালোচনা সূচক হোক যেভাবেই কথা বলুক, আমরা 4 জনের একটু ভিডিওটা আগে দেখে নিই, তারপরে আপনার প্রশ্নতে আসি। আমার বন্ধু আবুল বাশার যে গল্প লেখে সেইটাও আমার আসলে জানা ছিল না, তো সেই জানার থেকে লেখক আবুল বাশার তার ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি এই বইটা লেখক হিসেবে প্রথম ও জানালো যে আমাকে দিয়েছে এটা পড়ার জন্য। আমার এটা এখনো পড়া হয় নাই, কিন্তু এই গল্পগুলি একটু একটু করে ওর মুখে আমার শোনা হয়েছে। আমি আগ্রহী কৌতূহলী এই গল্পটা পড়ার জন্য। আপনারা নিশ্চয়ই দেখবেন। আবুল বাশারকে আপনারা অনেকভাবে চেনেন, ব্যবসায়ী হিসেবে চেনেন, সমাজ সংগঠক হিসেবে চেনেন, একটু রাজনীতি সচেতন মানুষ হিসেবে চেনেন। লেখক হিসেবে আবুল বাশার কেমন সেটা নিশ্চয়ই আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি আবুল বাশার কেমন লিখলো। আবুল বাশারকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই যে প্রথম মানে লেখকের প্রথম বই পাওয়া অবশ্যই একটা খুবই আনন্দের বিষয়। থ্যাংক ইউ। আবুল বাশার ভাই, ওনাকে আমরা বাশার ভাই বলি, এবং শুধু বাশার ভাই বললে এটা অনেক ভুল হয়ে যাবে। এই জন্যই ভুল হবে যে ভাইয়াকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। ভাইয়া আমার বড় ভাই, ওনার সহধর্মিনী মাকসুদা ভাবি আমার খুব মনের মানুষ, প্রাণের মানুষ, এবং আমরা ফ্যামিলি, একই ফ্যামিলি। তো ভাইয়াকে আমি দেখেছি অনেক বছর ধরে, উনি যেখানে যে কাজটি করেছেন অনেক পারফেক্ট ভাবে করেছেন এবং প্রতিটি কাজে উনি সফল হয়েছেন, ব্যবসায়ী হিসেবে, বাবা হিসেবে, অতুলনীয় সব ক্ষেত্রে। তো আজকে আমি আসলে জানতাম না যে ভাইয়ার ভিতরে এই লুকানো প্রতিভাটা ছিল। উনি একটা বই লিখেছেন ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি। আমার বিশ্বাস যে উনি যেহেতু সব ক্ষেত্রে সফল, উনি এই লেখার ক্ষেত্রেও সফল হবেন। ওনার এই বইটা আমরা জানি যে বইমেলায় উঠেছে এবং সর্বক্ষেত্রে যাবে, আপনারা সবাই পড়বেন। আমি বিশ্বাস করি যে আমার ভাই এখানেও সফল হবে, এবং এটা প্রথম, কিন্তু আমরা এরপরে আরো অনেক অনেক লেখা এবং অনেক অনেক বই, ভাইয়ার জীবন দর্শন, ওনার ফিলোসফি। আজকে আমেরিকায় উনি এত বছর ধরে আছেন, উনি কমিউনিটিতে অনেক অবদান রেখেছেন, সোসাইটিতে অনেক অবদান রেখেছেন, বিদেশে থেকে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। তো আমার বিশ্বাস যে এই ক্ষেত্রেও ভাইয়া সফল হবেন, এবং সেই জন্য ভাইয়ার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই বইটি পড়বেন এবং আপনাদের কেমন লেগেছে বইটি পড়ে সেটা আমাদের জানাবেন। প্রবাসী লেখক আবুল বাশারের লেখা ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি বইটি নিয়ে কিছু কথা বলতে চাই। বইটি যখন জলধির হাতে এলো, তখন বইটি যখন আমরা প্রকাশ করি বলা যেতে পারে, তখন গল্পগুলো পড়ে মনে হলো
একজন মানুষের তার নিজস্ব সত্তা বা নিজস্ব চিন্তাকে কি খুব নিপুণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা যে খুব নিপুণ হয়েছে এমন বলা যাবে না, কিন্তু প্রথম বই হিসেবে, নবীন লেখক হিসেবে তার যাত্রাটা খুবই ভালো ছিল, যে কারণে আমরা বইটি প্রকাশ করার জন্য উদ্যোগী হই এবং বইটি প্রকাশ করি। গত বইমেলায় জলধি থেকে তার এই বইটি প্রকাশিত হয়েছে। মোট 6টি গল্প নিয়ে বইটি প্রকাশ পেয়েছে এবং বইটির 6টি গল্প 6টি ভিন্ন ভিন্ন ধারার এবং ভিন্ন ভিন্ন স্বাদের। প্রতিটা গল্পের মধ্যেই কিছুটা মাটির টান, তার নিজস্ব জীবনযাপন, তার দেখা যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো বয়নে বা নির্মাণে তিনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। বইটির প্রচ্ছদ করেছে তাইফ আদনান এবং বইটির মূল্য রাখা হয়েছে 350 টাকা। আশা করছি যারা সত্যিকারের পাঠক আছেন তারা নবীন এই লেখকের বইটিকে গ্রহণ করবেন এবং তার নতুন চিন্তাধারার সাথে পরিচিত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ। Today, I am so excited to talk about my father, Abul Bashar, and his first book, Dark Night on Fairy Island. My dad has been writing stories for a very long time now. As a child, I've always admired him, not only as a writer, but as a father and as a hardworking man as well. This story is derived from his own life experiences and the experiences of those close to him. Each chapter holds lessons, emotions, and things that readers can all connect to. I've almost finished reading the entire book and I cannot wait to continue reading. I hope everyone can enjoy the book as much as I did. And to my dad, I'm so proud of you and hope you continue to write more. Thank you. আমরা 4 জনের বক্তব্য শুনলাম আপনার বই সম্পর্কে, আপনার লেখা সম্পর্কে। এর মধ্যে খালেদ মহিউদ্দিন, প্রখ্যাত সাংবাদিক, যাকে সবাই আমরা চিনি বা অনেকেই সবাই চেনেন। অভিনেত্রী রিচি সোলাইমান আপনার সম্পর্কে অনেক কথা বলেছেন এবং এই জলধি প্রকাশনীর যিনি স্বত্বাধিকারী নাহিদা আশরাফি আপনার গল্প বা কেন আপনার বইটি প্রকাশ করেছেন সেটি সম্পর্কে তিনি বলেছেন। এবং সবশেষে আপনার মেয়ে, আপনার কন্যা, যদিও এই দেশেই বড় জন্মেছে, বড় হয়েছে, ইংরেজিতে কথা বলেছে, হয়তো বাংলাও ভালো বলতে পারে না বা বাংলা পড়তে পারে না, ইংরেজি করে তারপরে আপনার বই পড়েছে, অথই বেগম আপনার মেয়ে। এই যে 4 জন আপনার সম্পর্কে কথা বলল, আপনার অনুভূতিটা কি এখন? আমি ধন্যবাদ জানাই খালেদ মহিউদ্দিন, রিচি সোলাইমান এবং নাহিদা আশরাফি সহ আমার মেয়েকেও। আমার মেয়ে আসলে এই বইটা ওর হাতে দেওয়ার পরে ও পুরো বইটা নিয়ে ট্রান্সলেট করে ইংলিশ ট্রান্সলেশনের যে কিছু কিছু জায়গায় আবার আমার সাথে কারেকশন করছে যে এই জায়গাগুলো ঠিক আছে কিনা। আমি বলছি যে না, এই জায়গাটা এইটা হবে, ওইটা কারেকশন করে তারপরে সারা রাত জেগে কালকে বইটা অর্ধেক পর্যন্ত শেষ করেছে, পড়ে তারপরে কমেন্টস করছে। তো এই যে ওর নতুন প্রজন্মের ছেলে মেয়েদের একটি বইয়ের প্রতি, লেখার প্রতি আমাদের পুরানো প্রজন্মের আকর্ষণ, এই আকর্ষণটা যাতে আরো আসে ওদের মধ্যে, এই জাতীয় লেখা যদি আমরা আনতে পারি এবং তাদেরকে যদি আকৃষ্ট করতে পারি, তাহলে হয়তো নতুন প্রজন্ম বইয়ের প্রতি, মানে স্ক্রিনের প্রতি যেটা অ্যাডিক্ট হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে মানে ছাপার অক্ষরে লেখা বইগুলো পড়ার প্রতি আকৃষ্ট হবে। বইটা তো আমার যে ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি গল্পটা আছে, ওইটাতে কিন্তু এই যে স্ক্রিনের প্রতি যে আকৃষ্ট হয়েছে তার থেকে কিভাবে মানে ফেরানো যায় ওই রকম কিছু সাজেশন ছিল এবং সে ওইটা দেখছে। তো তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই 6টা গল্প, তরুলতা, পরাজয়, ড্রিম অফ মাদার, গোপন প্রেম, ছেলু কেন চোর, ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি, মূল যেটি গল্প, এখানে বিভিন্ন চরিত্র আছে, বিভিন্ন এই 6টা গল্পে নানান চরিত্র আছে আমরা দেখেছি। তো আপনার কোন চরিত্র কি আপনার বাস্তব জীবনের চেনা মানুষদের অনুপ্রেরণায় তৈরি, নাকি এমন কোন চরিত্র আছে যা কোনো হুবহু কাউকে দেখে আপনি লিখেছেন? এইখানকার আমি যে 6টি গল্প লিখেছি, এই 6টি গল্পের মধ্যে 6টি গল্পই বাস্তবতার সাথে মিল রেখে এবং যেসব আমার সামনে ঘটছে এইরকম সরাসরি প্রত্যক্ষ ঘটনাগুলোর আঙ্গিকে
ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো একত্রিত করে বড় আকারে মিলিতভাবে আমি বইটাকে লিখেছি, যার কারণে সমস্ত গল্পগুলাই বাস্তবতার সাথে মিল আছে এবং পারিপার্শ্বিক জীবনে আমাদের যে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং যেটা অনেকটা আমাদের চোখের সামনেই ঘটতেছে, কিন্তু আমরা যে লিখিত আকারে বা সুন্দর করে গুছিয়ে আনার চেষ্টা করেছি এবং আমি তাই করেছি যাতে বাস্তবতার সাথে অনেকটা মিল থাকে এবং খুবই সহজ সাবলীল এবং সাধারণ ভাষায় আমি লিখেছি। জীবনে যারা বড় হয়েছে, সেটা লেখকই হোক, সাহিত্যিক হোক, কবি হোক, গায়ক হোক, কিংবা বিজ্ঞানী হোক, শিক্ষক হোক, যে যেখানে যে পেশায় থাকুক না কেন, যারা বড় হয়েছে, মানুষ যাদেরকে চেনে, তাদের যে কৃতকর্ম, তাদের যে কর্মগুলো, সেই কর্ম সম্পর্কে মানুষ যতটা প্রশংসা করে, উদ্বেলিত হয়, ভালো লাগে, যিনি এটার ক্রিয়েটর বা সৃষ্টি যিনি করেন, তার কাছে মনে হয় যেন না কোথায় না কোথাও যেন আরো একটু ভালো হতে পারতো, লেখার মাঝে আরো একটু হয়তো কিছু লিখলে বা ওই চরিত্রটা, যে চরিত্রটা আমি লিখেছি, লেখার পরে তার মনে হয়েছে এটা এরকম না হয় ওই রকম হলে হয়তো আরো ভালো হতে পারতো, এই চরিত্রটি পরিবর্তন একটু অন্যরকম হতে পারতো। আপনার ক্ষেত্রে কি এই গল্প লেখার ক্ষেত্রে হয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার ক্ষেত্রে এরকম অনুভূতিটা আমি গল্পটা কমপ্লিট মলাটবদ্ধভাবে হওয়ার পর যখন আবার রিভিউ করতে গেছি এবং নিজের হাতে আসে পৌঁছে আবার যখন পড়লাম, তখন আমার যে ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি বইটার যে শেষের দিকে যে আমি যে এন্ডিংটা দিচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে ওইটাতে মেনলি শেষের দিকে আমার এন্ডিংটা ছিল যে আমাদের বাংলাদেশে যে করাপশন, দুর্নীতি এবং মানুষের যে একজনের আরেকজনকে সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে চায় না, কেন চায় না, তাদেরকে কিভাবে এই করাপশন থেকে দুর্নীতি মুক্ত করে এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠন করা যায়, তার জন্য কিছু সাজেশন ছিল। ওই সাজেশনগুলো আমার কাছে মনে হয়েছে যে আমি ওইখানে লিখেছি যে প্রতিটা মানে সরকারি বেসরকারি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান জবাবদিহিতার আন্ডারে আনা, যাতে ইলেক্টেড ভাবে ওইখানে নির্বাচিত প্রধানগুলা মানে বড় বড় পজিশন গুলা যাতে মানে ওই একজনই যে দুর্নীতি করে, অপকর্ম করে এবং ইয়া করে তাকে সরানোর জন্য যাতে একটা সাধারণ মানুষের যে একটা সাধারণ কর্মচারী এবং অফিসের সুযোগ সুবিধা গ্রহণকারী লোকজনের যাতে একটা সাপোর্ট থাকে, ওইটা যাতে করা যায়। বাট ওই জিনিসটা আমার মনে হয় আরেকটু ব্যাপক হারে যদি আমি এখানে দিতে পারতাম, তাইলে আমার মনে হয় আরো জিনিসটা সুন্দর হইতো। একটু ভিন্ন ধর্মী প্রশ্ন আমরা করতে চাই, অত মানে ইন্টেলেকচুয়াল প্রশ্ন বাদ দিয়ে একটু ভিন্ন ধর্মী, একটু মজার প্রশ্ন আপনাকে করতে চাই যে যদি আপনাকে একজন লেখক হিসেবে যদি আপনাকে কখনো সুযোগ দেওয়া হয় যে ইতিহাসের যে কোনো একজন মৃত লোকের সাথে, সেটা হতে পারে আপনার মতো লেখক একজন হতে পারে, তার সাথে এক কাপ কফি খেতে বা চা খেতে আড্ডা দেওয়ার জন্য আপনি সেক্ষেত্রে কাকে বেছে নেবেন? নিঃসন্দেহে আমি যেটা ভালোবাসি আমার মন থেকে, হৃদয় থেকে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলবো। আমি অবশ্যই ওনার সাথে যদি পারতাম চা খেতে, আমি সবচাইতে আনন্দিত এবং গর্বিত হতাম। তার মানে কাজী নজরুল আপনার একজন মানে সবচেয়ে বেশি কাছের মানুষ আপনার কাছে মনে হয় যে যদি আজকে, যদিও আমাদের কাজী নজরুল ইসলাম শুয়ে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে, তো যদি কখনো বাংলাদেশে যান, সেখানে কি গেলে আপনার এই অনুভূতিটা আসবে যে কবি উঠে এসো, তোমার সাথে আমি এক কাপ চা খেতে চাই? অবশ্যই আসবে, অবশ্যই। তার প্রতি আমার যে শ্রদ্ধা, আমার যে আবেগ, আমার যে অনুভূতি, আপনার আজকের এই প্রশ্ন থেকে আমি যদি এখানে যাই, অবশ্যই আমার এটা মনে আসবে। আচ্ছা, লেখালেখি যদি বাদ দিলে, ধরলাম যে লেখালেখি বাদ দিলে এমন কোনো কাজ বা শখ আছে আপনার যেটা ভক্তরা, আপনার ভক্ত বা আপনার লেখক, আপনার যারা অনুসারী আছে, যারা পছন্দ করে, তারা একদমই জানেন না? কি এমন আছে সেটা? যেটা লেখা বাদ দিলে এরকম কিছু যেটা আছে, সেটা আমি মনে করি আমার মধ্যে আছে যে আমি যে কর্মস্থলে যে কাজ করি সেই কাজের ব্যাপারে আমি কখনো কাউকে বলি নাই। এই প্রথম আমার বই থেকে মানুষ জানতে পারবে যে আমি কোথায় কাজ করি, কি করি। এর আগে কিন্তু আমি কখনোই বলি নাই, মানে খুলে ভেঙে মানে জিনিসটা আমি ডাইরেক্ট কখনো বলি নাই। যার জন্য আমার ফ্রেন্ড সার্কেল হইতে অনেকে আছে, অনেকে আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করছে, বাট আমি কখনো
ডিটেলস বলি নাই আর কি, কারণ এইখানে যে আমরা যে কাজ করি আমাদের কাজের ধরন এবং প্রকৃতিটা এরকম যে এখানে সবাই ইকুয়াল, সবাই সমান। এখানে কোনো কিছু নিয়ে যে গর্ব করার মতো নিজের মতো কিছু নাই। যারা লেখক হন তাদের শুনেছি তাদের চোখ দুটো নয়, 3টে 4টে থাকে, বিশেষ করে অবজারভেশন করার ক্ষমতা। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একই মানুষকে আমি দেখছি, আমার কাছে কিছু সাধারণ একটা বিষয় মনে হচ্ছে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা দেখেছি, আমরা যখন নাটক নভেলে যেটা দেখি, বিশেষ করে নাটকে দেখি, আরে এই চরিত্রটা তো আমি দেখেছি হেঁটে যেতে, কিন্তু লেখক ওইটাকে সুন্দর করে বা নাট্যকার তিনি সুন্দর করে এমনভাবে পরিস্ফুটন করেন, সে তখন মনে হয় যে এই ঘটনা তো আমারই জীবনের। তা আপনার এই লেখালেখির মধ্যে কি বা আপনার এই গল্পের মধ্যে, বইয়ের লেখার মধ্যে কি এমন কোনো চরিত্র আছে যেটিকে আপনার মনে হয় যে এটা তো আমারই গল্প, এটা তো আমারই কাহিনী, এটা তো আমারই গল্প, এরকম? হ্যাঁ, এটা অবশ্যই আছে, কারণ এখানে যে যেসব ঘটনাগুলো আছে, যে ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরির সাথে অনেকটা আমার চরিত্রের সাথে আমার কিছু কিছু ঘটনা আছে যেটা নাকি আমার বাস্তব জীবনে আমার চোখের সামনে ঘটছে, তার কিছু বর্ণনা এখানে আছে। এটা আসলে আমি মনে করি যে একজন লেখক তো যখন তার দিক থেকে বিবেচনা করে সেটা সে তার নিয়মে চিন্তা করে। আমি আবার যখন কোনো কিছু যেটাই দেখি আমার কাছে মনে হয় জিনিসটা এইভাবে না হয়ে যদি ওইভাবে হইলে কি হইতো, কিংবা এটা এইখানে রান্না রেখে যদি ওই দিকে দেওয়া যেত তাইলে হয়তো আরেকটু ভালো হতো। বাট আমি একটু স্লো মোশনে করতে চাই, আস্তে আস্তে সমস্ত কিছু বই করি। কারণ আমার এই বইটা যখন আমি প্রথম যে গল্পটা লিখেছি সেটা হলো 2003 থেকে এই যে আজকে 23 বছর আগে, 23 বছর আগের গল্পটা আমি মলটবদ্ধ ভাবে আসতে কিন্তু আমাকে 23 বছর মানে আপনার সেই জীবনের কথাগুলো এখানে উঠে এসেছে। গুছানোর জন্য আমাদের হাতের সময় কম, ছোট্ট আর দুটো প্রশ্ন করতে চাই। বর্তমান তরুণ প্রজন্ম আমরা দেখছি বই পড়ার প্রতি তাদের যতটা না আগ্রহ, তার থেকে স্ক্রিন টাইমে ব্যয় করাটা তাদের মানে ফোন আলাপ বা এই ব্যবহারটা তাদের মধ্যে বেশি বা প্রবণতা দেখছে। এই ডিজিটাল যুগে বইয়ের ভবিষ্যৎ নিয়ে আপনি কেমন হবে বলে মনে করেন? আসলে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু আমাদের বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গায়, সব জায়গাতে এখন দেখা যায় যে বইয়ের প্রতি মানে ইয়াটা মানুষের কমে যাচ্ছে। বাট এই আকর্ষণটা যদি ফিরিয়ে আনতে হয়, আমার মতে কবি, লেখক, সাংবাদিক যারাই আছে আমাদের সবাই ওই দিকে আগাতে হবে, যাতে করে মানুষ ওইটা ছেড়ে এই বইয়ের প্রতি আকৃষ্ট হয়। এই ধরনের লেখা আমাদেরকে লিখতে হবে, মানে তাদের যেটা মানে পড়ে বা লেখে বা দেখে তারা যেন সেদিক থেকে কিন্তু আমরা আমাদের লেখক বা নাট্যকার, পরিচালক হুমায়ুন আহমেদকে দেখি, উনি কিন্তু নতুন প্রজন্মকে বা ইয়াং জেনারেশন যারা তাদেরকে কিন্তু এই বিমুখ থেকে বইয়ের প্রতি কিন্তু আগ্রহ বাড়িয়েছেন, এটা আমরা বলতে পারি। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই, জীবনটাকে যদি আপনি এক লাইনে বা একটা উপন্যাসের নামে সংজ্ঞায়িত আপনাকে করতে বলি, আপনার জীবনের সেই নামটি কি হবে? আমার জীবনে সেই নামটি আমি মনে করি আমার বইয়ে যে তরুলতা আছে সেটা হবে। তরুলতা গল্পটা আমার এই বইয়ের গল্পটা এক্স্যাক্টলি এই জিনিসটাই, যে একটা লতা যেমন একটা কিছু যে কোনো একটা কিছু সাপোর্টকে আঁকড়ে ধরে উপরে চড়তে চায়, সেরকম আমাদের প্রত্যেকটা মানুষকে যদি কোনো একটা লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে কোনো একটা সাপোর্টকে আঁকড়ে ধরে সামনে আগাতে হবে। তাই আমি মনে করি এই তরুলতা দিয়ে আমার আপনার জীবনের মানে সার্থকতা আসতে চায়। অনেক ধন্যবাদ জনাব আবুল বাশার। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়তে বাধার সময় সীমানো টপকোনো কোটিতে অনুষ্ঠান শেষ করতে হয়েছে। আপনিও আপনার সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং আপনার লেখা একটি বই, যেটি আমরা ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি, এখানে 6টি গল্প আছে, চমৎকারভাবে হয়তো লিখেছেন। সেই গল্পগুলো এবং বই আকারে আপনি প্রকাশ করেছেন। আশা করি পাঠকেরা আপনার এই বই পড়ে, গল্প পড়ে নিশ্চয়ই তারা ঋদ্ধ হবেন। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমি TVN24 এর পরিবার সহ সকলকে ধন্যবাদ, এবং আমার পাঠক যারা আছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আগামী 22 থেকে 25 তারিখ পর্যন্ত মেয়ের আমাদের নিউ ইয়র্ক বাংলা বই মেলা অনুষ্ঠিত হবে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 15310 জামাইকা এভিনিউতে। আপনাদের সবার দাওয়াত থাকবে, এখানে আসবেন। আমার বইটি জলদী প্রকাশনীতে পাওয়া যাবে, সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা লেখক কবি জনাব আবুল বাশারের সঙ্গে এতক্ষণ আলাপ করলাম তার
যে একটিমাত্র বই যদিও প্রকাশ পেয়েছে, ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি, সেটি সম্পর্কে আমরা কথা বলেছি। আগামী নিউ ইয়র্কে যে বইমেলা হতে যাচ্ছে 22 তারিখ থেকে, সেখানের স্টল জলধি প্রকাশনীতে পাওয়া যাবে। আশা করি সেখানে আপনারা উপস্থিত হবেন এবং বইটি নেবেন। আপনারা এভাবে আমাদেরকে যারা লেখেন তাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকেও বইয়ের প্রতি ঝোঁকটা যাতে বাড়াতে পারে, আপনার আমার সন্তান বই পড়তে পারে, সেদিকেও লক্ষ্য রাখবেন। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।